আলেপ্পোয় নতুন করে সহিংসতার মধ্যেই আবারও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছার দাবি বিদ্রোহীদের। সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জাতিসংঘের। মিয়ানমারের রাখাইনে আইন ভঙ্গ করেনি সেনাবাহিনী, দাবি সরকারি তদন্ত কমিটির। পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের যোগাযোগের তথ্য প্রকাশ। মোদীকে দুর্নীতিবাজ বলায় রাহুলকে বিজেপি নেতাদের একহাত। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পার্লামেন্ট, আবারও মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কেজরিওয়াল। এবং দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের। এই অঞ্চলের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে ওয়াশিংটনের প্রতি বেইজিং এর আহ্বান। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি ফারজানা মুমু। রাশিয়ার পক্ষ থেকে আলেপ্পোয় সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণার পর বিদ্রোহীরা মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শহর ছেড়ে যাবার চুক্তি ভঙ্গ এবং সরকারের সঙ্গে নতুন করে চুক্তি হওয়ার দাবি করেছে। পাশ্চাত্য গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও রাশিয়া বা সিরীয় সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কিছু বলা হয়নি। এর আগে রাশিয়ার পক্ষ থেকে আলেপ্পোয় অভিযানের সমাপ্তি ঘোষণার কয়েক ঘন্টা পরেই বিদ্রোহীদের অবস্থানে পুনরায় সিরীয় বাহিনী ভারী গোলাবর্ষণ শুরু করে বলে জানায় পর্যবেক্ষণ সংস্থা। আলেপ্পোয় পুনরুদ্ধারে বেসামরিক নাগরিকদের ওপর চালানো সরকারি বাহিনীর হামলাকে যুদ্ধাপরাধের শামিল বলে অভিহিত করেছে জাতিসংঘ। পর্যবেক্ষণ সংস্থা জানায়, টানা 4 বছর ধরে চলা সংঘাত শেষে আলেপ্পোয় অভিযান সমাপ্তির ঘোষণার পর অবরুদ্ধ বাসিন্দারা যখন একে একে শহর ছাড়তে শুরু করেছে, ঠিক তখনই বিদ্রোহীদের অবস্থানে পুনরায় গোলাবর্ষণ শুরু করে সিরীয় বাহিনী। এর পরপরই মূলত ভেঙে পড়ে সরকার ও বিদ্রোহীদের মধ্যে চুক্তি। স্থগিত হয়ে যায় আলেপ্পোর বাসিন্দাদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া। তবে এর কয়েক ঘন্টা পরই আলেপ্পো ছেড়ে যাওয়ার ব্যাপারে সরকারের সঙ্গে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে বলে জানায় বিদ্রোহীরা। বৃহস্পতিবার থেকে আবারও বিদ্রোহী ও তাদের পরিবার পরিজন সহ শহরটিতে আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ শুরু হবে বলেও জানানো হয়। যদিও চুক্তি ভঙ্গ কিংবা নতুন করে চুক্তির বিষয়ে সিরীয় সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। এই যখন অবস্থা, তখন শিগগিরই আলেপ্পোয় বিদ্রোহীদের প্রতিরোধ ক্ষমতা শেষ হয়ে আসবে উল্লেখ করে আগামী 3-4 দিনের মধ্যেই আলেপ্পো সংকট স্থায়ী সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেই সঙ্গে আলেপ্পোর মানবিক পরিস্থিতিও আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আমরা আলেপ্পোর বাসিন্দা ও বিদ্রোহীদের জন্য আলাদা করিডোর তৈরি করে দিয়েছি, যাতে তারা সেখান দিয়ে নিরাপদে শহরে চলে যেতে পারে। আলেপ্পো ছাড়ার পর শহরের বাইরে তাদেরকে মানবিক সহায়তাও দেওয়া হবে। এরই মধ্যে তারা শহর ছাড়তে শুরু করেছে। আর যেসব বিদ্রোহী এর বাইরে অন্য কিছু করতে চাইবে, তা তাদেরকে নিজ দায়িত্বেই করতে হবে। আলেপ্পো পুনর্দখলে সেখানকার বেসামরিক নাগরিকদের ওপর অব্যাহত বিমান হামলা চালিয়ে সিরীয় সরকার যুদ্ধাপরাধের শামিল অপরাধ করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। একই সঙ্গে আলেপ্পোর চলমান মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করে সংস্থাটির মানবাধিকার বিষয়ক দফতর। আলেপ্পোর মতো একটি শহরে যখন ঘনবসতিপূর্ণ ছোট ছোট আবাসিক এলাকায় ভারী বিমান হামলা চালানো হয়, তখন বলতেই হবে এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সরকারের দায়িত্ব সেখানকার বাসিন্দাদের নিরাপদে শহর ছেড়ে চলে যাওয়ার ব্যবস্থা করা। এ বিষয়ে একটি চুক্তিও হয়েছিল এবং তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগও নেওয়া হয়। কিন্তু এর পরপরই সেখানে আবারও গোলাবর্ষণের খবর পেয়েছি আমরা, যা সত্যিকার অর্থে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এদিকে আলেপ্পোয় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে সিরীয় সরকারের কড়া সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এছাড়াও সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় এবং আলেপ্পো সংকটের স্থায়ী সমাধানে বিমান হামলা সহ সব ধরনের আগ্রাসন বন্ধ করে রাশিয়াকে মানবিক পরিস্থিতির উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী বার্নার্ড ক্যাজেনু। সেই সঙ্গে রাশিয়াকে সত্যিকার পরাশক্তির মতো দায়িত্বশীলতার সঙ্গে আচরণ করার কথাও বলেন তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সিরিয়ার প্রাচীন নগরী পালমিরা পুনর্দখলের পর আইএস জঙ্গিরা সেখানকার অস্ত্র কারখানা ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত যন্ত্রপাতি ছিনিয়ে নেয় তা মার্কিন নেতৃত্বাধীন জোটকে হুমকির মুখে ফেলবে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তা। একই সঙ্গে পালমিরা পুনরুদ্ধারে রুশ বাহিনী অভিযান পরিচালনা না করলে যুক্তরাষ্ট্রই সেখানে অভিযান চালাবে বলেও ঘোষণা দেন জেনারেল স্টিফেন টাউনসেন্ড।
তবে ঠিক কি পরিমাণ এবং কি ধরনের অস্ত্র এই মুহূর্তে পালমিরায় আইএস সদস্যদের কাছে রয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে অতীতের ন্যায় সিরীয় বাহিনী আবারও পালমিরা পুনরুদ্ধার করবে বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সেই সঙ্গে পালমিরা নিয়ে যুক্তরাষ্ট্রের উদাসীন মনোভাবেরও তীব্র সমালোচনা করেন তিনি। সিরিয়ার আলেপ্পোয় কখনো চলছে যুদ্ধবিরতির ঘোষণা, কখনো চলছে মুহুর্মুহু গোলাবর্ষণ। এমন অনিশ্চয়তার মধ্যে মৃত্যুর প্রহর গোনা মানুষগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের লাস্ট মেসেজ ফ্রম আলেপ্পো নামে একটি প্রচারণার অংশ নেন। সেখানে আপলোড হওয়া ফুটেজে বেরিয়ে আসে হাজারো বেসামরিক নাগরিকের বিভীষিকাময় পরিস্থিতির কথা। আলেপ্পোবাসীর প্রতি সংহতি জানাতে প্যারিসের আইফেল টাওয়ারের সব বাতি বন্ধ রাখা হয়। এই অবস্থায় একটি স্থায়ী করিডোর প্রতিষ্ঠায় আসাদ সরকার রাশিয়া ও ইরানের প্রতি আহ্বান জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী। We are here exposed to a genocide in the besieged city of Aleppo. This may be my last video. We wanted freedom. We didn't want anything else. আলেপ্পোয় অবরুদ্ধে এসব বেসামরিক নাগরিক মৃত্যুর সঙ্গে সমঝোতা করে নিয়েছেন অনেক আগেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেষ বার্তা নামের একটি প্রচারণায় ফুটে ওঠে সেখানকার মানুষদের দুর্বিষহ পরিস্থিতির চিত্র। তাদের নিষ্পৃহ কণ্ঠই বলে দিচ্ছে মানবতা এ শহরে এসে থমকে গেছে। ما في عنا أي شيء من أسباب الحياة إلا أنتم أنجدونا। বুধবার বিদ্রোহীরা পূর্ব আলেপ্পো ছেড়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলে সরকারি বাহিনীর পক্ষ থেকে যুদ্ধ সমাপ্তির ঘোষণা আসে। এ সময় স্থানীয় অধিবাসীরা ইদলিবে সরে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করার কয়েক ঘন্টার মাথায় শুরু হয় প্রচণ্ড গোলাগুলি, বোমাবর্ষণ। দিনের পর দিন অভুক্ত থাকা এসব মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করলেও তা মুহূর্তেই ভেঙে যায়। পরে তারা বাধ্য হয়ে বিদ্রোহীদের বিভিন্ন পরিত্যক্ত শিবির থেকে খাবার সংগ্রহ করতে শুরু করেন। বাধ্য না হলে আরেকজনের খাবারে হাত দিতাম না। দিনের পর দিন আধাবেলা খেয়ে আছি। এক টুকরো রুটি কিনতে যে টাকা দরকার তা নিয়ে অন্য দেশে এক বস্তা আটা কেনা সম্ভব। তুরস্কের একটি মানবাধিকার সংস্থা আলেপ্পোয় ত্রাণ সরবরাহের আগ্রহ প্রকাশ করলেও যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় তা অনিশ্চয়তার মুখে পড়ে। এই পরিস্থিতিতে বুধবার সংস্থাটি জরুরি ত্রাণ বোঝাই 100টি ট্রাক তুরস্কে সিলভেক্সু সীমান্ত দিয়ে সিরিয়ার বাব আল হাওয়া শহরে প্রবেশ করে। যুদ্ধবিরতি কার্যকরের আগ পর্যন্ত এসব ত্রাণ আন্তাক্কা শহরে জাতিসংঘের গুদামে রাখা হবে। ত্রাণ সরবরাহে নিরাপদ করিডোর প্রতিষ্ঠায় আসাদ সরকার রাশিয়া ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার। এই বিষয়ে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার কথাও জানান তিনি। আলেপ্পোর পরিস্থিতি বলে দিচ্ছে এই যুদ্ধ সহসা শেষ হবে না। এক্ষেত্রে বেসামরিক নাগরিকদের ত্রাণ সরবরাহ যেন কোনো অবস্থাতেই বন্ধ না হয় সে ব্যবস্থা নিতে হবে। আলেপ্পোয় অব্যাহত হামলার প্রতিবাদে সেখানকার বেসামরিক নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ করেছে প্যারিসবাসী। এ সময় তারা পোস্টার ও ব্যানার হাতে আলেপ্পোয় দ্রুত যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। আলেপ্পোর মানুষদের জন্য আমরা কিছুই করতে পারছি না। এটা ভাবতেই লজ্জা হয়। আমাদের মধ্যে থেকে মানবতাবোধ হারিয়ে যাচ্ছে। আলেপ্পোবাসীর প্রতি সংহতি জানাতে বুধবার রাতে আইফেল টাওয়ারের বাতি সাময়িক বন্ধ রাখা হয়। এর আগে প্যারিসবাসী কখনোই অন্ধকারাচ্ছন্ন আইফেল টাওয়ার দেখেনি। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনী আইন অমান্য করে কিছু করেনি বলে দাবি করেছে সরকারি তদন্ত কমিটি। একই সঙ্গে সেনাদের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর নির্যাতনের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানান 13 সদস্যের তদন্ত কমিটির প্রধান ভাইস প্রেসিডেন্ট মিন্টু সোয়ে। বুধবার স্টেট কাউন্সিলর অং সান সুচির কার্যালয়ের এক বিবৃতির বরাতে গণমাধ্যম এ তথ্য জানায়। রাখাইনে গত অক্টোবরে সংঘাত ছড়িয়ে পড়ার পর সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার দেয়া না হলেও স্যাটেলাইট ছবি ও গোপন ক্যামেরায় ধারণ করা বিভিন্ন ভিডিওতে বহু স্থাপনা পুড়িয়ে দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এছাড়া সহিংসতায় শরণার্থী হওয়া রোহিঙ্গা মুসলমানরা সেনাদের বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ সহ বিভিন্ন নিপীড়নের অভিযোগও তোলেন। কিন্তু মিয়ানমার সরকার প্রথম থেকেই বিষয়টি অস্বীকার করে আসছে। এদিকে পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে মিয়ানমারের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাখাইনে সশস্ত্র বিদ্রোহীদের যোগাযোগ আছে বলে দাবি করেছে আন্তর্জাতিক পরামর্শক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। গত অক্টোবরে রাখাইনে নিরাপত্তা চৌকিতে হামলার দায় স্বীকার করা হারাকাহ আল ইয়াকিন বিদ্রোহীদের পাকিস্তানিরা গোপনে প্রশিক্ষণ দেয় বলেও সংগঠনটির এক বিবৃতিতে উল্লেখ করা হয়। ওই বিদ্রোহী গোষ্ঠীর নেতা আতাউল্লাহ পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণের পর শিশু থাকা অবস্থায় তার বাবার সঙ্গে সৌদির মক্কায় পাড়ি জমায়।
আইসিজির তথ্যমতে বর্তমানে আতাউল্লাহ সহ আরও ২০ জন বিদ্রোহী গোষ্ঠীটির শীর্ষ পদে রয়েছেন, আর তারা সবাই সৌদি আরব থেকে রাখাইনে আসেন বলেও জানানো হয়। ২০১২ সালে রাখাইনে সাম্প্রদায়িক দাঙ্গায় বহু রোহিঙ্গা মুসলমানের মৃত্যু ও বাস্তুচ্যুত হওয়ার পর থেকে হারাকাহ আল ইয়াকিন বা ফেইথ মুভমেন্ট নামের বিদ্রোহী গোষ্ঠীটি সক্রিয় হয়ে ওঠে। আন্তর্জাতিক সময় আরও দেখবেন, যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ট্রাম্পের বৈঠক। প্রেসিডেন্ট হিসেবে ইহুদি সম্প্রদায়ের সঙ্গে শেষ অনুষ্ঠানে অংশ নিলেন ওবামা। ব্লেজ এলইডি লাইট, লাইট বদলান, লাইফ বদলান। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তোলায় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছে বিজেপি নেতারা। বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনে এ নিয়ে কংগ্রেস ও বিজেপি নেতাদের মধ্যে তুমুল বিতর্ক হয়। ক্ষমতাসীন দলের নেতারা রাহুলকে আগে অগাস্টা কেলেঙ্কারির বিষয়ে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান। এ সময় কংগ্রেস দলীয় পার্লামেন্ট সদস্যরা বিজেপি সদস্যদের বিরুদ্ধে পার্লামেন্টে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ তোলেন। রাজসভায় ডেপুটি স্পিকার পিজে কুরেইন সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেও দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলে। এদিকে ভারতে 500 ও 1000 রুপির নোট বাতিলের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার পার্লামেন্ট থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত পদযাত্রা করবেন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ 15টি বিরোধী দলের নেতারা। এদিকে নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রী মোদীর জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি আবারও মোদীকে তার পড়াশোনার ডিগ্রির জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান। দক্ষিণ চীন সাগরে বেইজিং নিজেদের তৈরি 7টি কৃত্রিম দ্বীপে বিমান ও মিসাইল বিধ্বংসী আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে দক্ষিণ চীন সাগরে বেইজিংকে মোকাবেলায় ওয়াশিংটন প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রশান্ত মহাসাগর অঞ্চলে মার্কিন কমান্ডার হ্যারি বি হ্যারিস জুনিয়র। মার্কিন কমান্ডারের এমন বক্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রকে আরও সতর্ক বক্তব্যের আহ্বান জানিয়ে এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের অব্যাহত চেষ্টার প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা জানায় বেইজিং। প্রশান্ত মহাসাগরের 35 লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে দক্ষিণ চীন সাগরের অবস্থান। প্রতি বছর 5 লক্ষ কোটি মার্কিন ডলারের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। গত কয়েক বছরে এ অঞ্চলে চীনের কৃত্রিম দ্বীপ তৈরি ও সেখানে সামরিক তৎপরতা নিয়ে বরাবরই সোচ্চার যুক্তরাষ্ট্র। এসবের মধ্যেই কৃত্রিম 7টি দ্বীপে এবার চীনের বিমান ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের খবর বেরিয়েছে। সম্প্রতি স্যাটেলাইটের তোলা ছবি বিশ্লেষণ করে বুধবার মার্কিন গবেষণা সংস্থা এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ জানায়, এসব দ্বীপে বেশ কিছু অ্যান্টি এয়ারক্রাফট গান ও ক্রুজ মিসাইল মোতায়েন করেছে বেইজিং। দক্ষিণ চীন সাগরে সামরিক তৎপরতার ইচ্ছে নেই চীনের এমন বক্তব্যের কয়েকদিন পরই কৃত্রিম দ্বীপে সমরাস্ত্র উপস্থিতির এ তথ্য প্রকাশ পেল। এই অবস্থায় বুধবার যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার হ্যারি বি হ্যারিস জুনিয়র অস্ট্রেলীয় সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে জানান, দক্ষিণ চীন সাগরে বেইজিং এর যে কোনো হুমকি ও সামরিক তৎপরতা মোকাবিলায় প্রস্তুত ওয়াশিংটন। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে প্রশান্ত মহাসাগরের এই অঞ্চলে চীনের অবকাঠামো নির্মাণ ও সামরিক উপস্থিতি যুক্তরাষ্ট্র চীন উত্তেজনার পারদ আরও বাড়াবে বলেই মন্তব্য এই মার্কিন কমান্ডারের। ইন্দো এশিয়া প্যাসিফিক অঞ্চল যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কৌশলগত নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক জলসীমা ও আকাশপথে নিজেদের স্বার্থ রক্ষায় সবসময় সক্রিয় ওয়াশিংটন। দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য বিস্তার ও সামরিক তৎপরতা দুই বিশ্ব পরাশক্তির মাঝে উত্তেজনাকে আরো বাড়িয়ে দেবে। মার্কিন কমান্ডারের এমন মন্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রকে দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের চেষ্টার প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। চীন ও প্রতিবেশী কয়েকটি দেশের উদ্যোগের ফলে দক্ষিণ চীন সাগরে স্থিতিশীলতা বিরাজ করছে। সংকটপূর্ণ অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে। আমরা আশা করব যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আঞ্চলিক কোনো পক্ষকে সমর্থন দেবে না। দক্ষিণ চীন সাগরে নিজেদের অংশ দাবি করা প্রতিটি দেশের সার্বভৌমত্বের প্রতি পরস্পরের শ্রদ্ধাশীলতা এ অঞ্চলে শান্তি বজায় রাখার পূর্বশর্ত। এদিকে সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে চীন কারোর সঙ্গে আপোষ বা দর কষাকষি করবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চুই তিয়ানকাই। বুধবার শীর্ষস্থানীয় কয়েকটি মার্কিন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া উচিত নয়।
চলতি বছরের জুলাইয়ে দক্ষিণ চীন সাগরে চীনের সার্বভৌমত্বের দাবি আন্তর্জাতিক সমুদ্র আইনের লঙ্ঘন বলে রায় দেয় হেগের আন্তর্জাতিক আদালত। এর আগে এ বিষয়ে ফিলিপিন্স এই আদালতের শরণাপন্ন হলেও চীন এর বিরোধিতা করে বিষয়টি দ্বিপক্ষীয়ভাবে সমাধানের আহ্বান জানায়। চীন ফিলিপিন্স ছাড়াও প্রতিবেশী তাইওয়ান, ব্রুনেই, মালয়েশিয়া ও ভিয়েতনাম বিতর্কিত অঞ্চলে নিজেদের অংশ থাকার দাবি করে আসছে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, আবারও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকার শীর্ষে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এ নিয়ে টানা চতুর্থবারের মতো এই অভিধা পেলেন তিনি। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের কয়েকটি শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে গুগল, অ্যাপল, ফেসবুক, টুইটার, পেপল সহ মার্কিন টেক জায়ান্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। অভিবাসন, সাধারণ মানুষের অনলাইন কার্যক্রমের উপর সরকারের নজরদারি সহ কয়েকটি বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানায় গণমাধ্যম। নাগরিকদের তথ্য সংগ্রহে সরকারের পরিকল্পনা থাকলেও তাতে গ্রাহক ও ব্যবহারকারীদের কোনো তথ্য দেয়া হবে না বলে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তবে এসব বিষয়ে মতপার্থক্য শিগগিরই কমে আসবে বলে আশা প্রকাশ করছে পরবর্তী প্রশাসনে ট্রাম্পের দায়িত্ব গ্রহণ কমিটি। এদিকে ইহুদিদের হানুকা উৎসব উপলক্ষে বুধবার হোয়াইট হাউসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। প্রেসিডেন্ট হিসেবে ওবামা শেষবারের মতো হোয়াইট হাউসে আলোর উৎসব নামে পরিচিত এই অনুষ্ঠানে অংশ নিলেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার দায়ে দণ্ডপ্রাপ্ত ব্রিটিশ তরুণ মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন আইনজীবীরা। এর আগে ওই ব্রিটিশ তরুণকে 1 বছর 1 দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত সেপ্টেম্বরে লাস ভেগাসে ট্রাম্পের সমাবেশে এক পুলিশ সদস্যের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার পরপরই তাকে আটক করে পুলিশ। তার উদ্দেশ্য ছিল ট্রাম্পকে গুলি করে হত্যা করা। 20 বছর বয়সী মাইকেল স্যানফোর্ড তার কৃতকর্মের জন্য অনুতপ্ত বলে জানিয়েছেন তার মা। তিনি জানান 2015 সালে স্ট্যানফোর্ড যুক্তরাষ্ট্রে চলে এলে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন। তদন্ত কর্মকর্তারা জানান তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে সে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পনা করেছিল। যুক্তরাষ্ট্রের 55% নিবন্ধিত ভোটার প্রেসিডেন্ট বারাক ওবামার নেতৃত্বের প্রতি তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগ মুহূর্তে জনপ্রিয়তা যাচাইয়ের এক জনমত জরিপে এ তথ্য উঠে আসে। এতে 42% ভোটার ওবামার প্রতি অসন্তুষ্টি ও 3% ভোটার মিশ্র প্রতিক্রিয়া জানায়। মঙ্গলবার জনমত বিষয়ক জরিপ সংস্থা ম্যাকলাচি ম্যারিস্ট এই ভোটাভুটি ফলাফল প্রকাশ করে। ডিসেম্বরের 1 থেকে 9 তারিখ পর্যন্ত মোবাইল ও ল্যান্ডলাইন ফোন কলের মাধ্যমে এই জরিপ চালানো হয়। গত মাসের তুলনায় এবার ওবামার পক্ষে 4% বেশি মানুষ রায় দিয়েছে বলে জানায় সংস্থাটি। পরপর 2 দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার কারণেই 55% ভোটার ওবামাকে সমর্থন করেছে বলে মনে করেন ম্যারিস্ট কলেজ ইনস্টিটিউটের পরিচালক লি মিরিংকফ। ভারতের পশ্চিমবঙ্গের কূটনীতিকদের ডিন নির্বাচিত হয়েছেন কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আরব আমিরাত সহ বিশ্বের 200 জন কূটনীতিককে নিয়ে গঠিত কনসুলার কর্পস অব কলকাতা বা সিসিকে এর সদস্যরা জকি আহাদকে এ দায়িত্ব দেন। 1971 সালের পর থেকে কলকাতায় নিযুক্ত উপদূতাবাস প্রধানদের মধ্যে তিনি তৃতীয় ব্যক্তি যিনি এ সম্মান পেলেন। এটা আমার যতটা না পাওয়া, আমি মনে করি এটা আমার ফরেন সার্ভিসের, আমার গভর্নমেন্টের, আমার দেশের, আমার জনগণের এবং সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাওয়া। এটা আমার নিজের কোনো যোগ্যতার কারণে এটা হয়নি। এটা বাংলাদেশের সফল দূরদৃষ্টি সম্পন্ন পররাষ্ট্র নীতির কারণেই হয়তো সম্ভব হয়েছে। ভারতের মুম্বাই বিমানবন্দরে এক যাত্রীর থেকে 70 কোটি রুপি ও 170 কেজি স্বর্ণ জব্দ করেছে দেশটির আধা সামরিক নিরাপত্তা বাহিনী সিআইএসএফ। বুধবার মুম্বাই থেকে এই রুপি ও স্বর্ণ উদ্ধার করে বিষয়টি আয়কর বিভাগ ও বিমানবন্দরের কাস্টমসকে অবহিত করে সিআইএসএফ। তারা শুধুমাত্র সন্দেহভাজন ব্যক্তিদের থেকে মূল্যবান বস্তু জব্দ করতে পারলেও তদন্ত ও গ্রেফতারের কোনো এখতিয়ার তাদের নেই।
দুর্নীতি দমন ও কালো টাকা শনাক্তের লক্ষ্যে গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরনো ৫০০ ও ১,০০০ রুপির নোট বাতিল ঘোষণা করেন। সরকারের এই মুদ্রা রহিতকরণ কর্মসূচির অংশ হিসেবে দেশটির প্রতিটি বিমানবন্দরকে কড়া নজরদারির আওতায় আনা হয়েছে। ভারতের গুজরাটে ৫০,০০০ রুপির জাল নোট সহ এক পাকিস্তানিকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ৩০০ মার্কিন ডলার, একটি পাসপোর্ট, একটি মোবাইল ফোন ও ৩টি সিম কার্ডও উদ্ধার করা হয়। বুধবার গুজরাটের সুরত রেলওয়ে স্টেশন থেকে তাকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। পাকিস্তানের করাচি শহরের বাসিন্দা ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম বুরহানুদ্দিন সাজ্জাদ। পুলিশের কাছে প্রথমে মুম্বাইয়ের বাসিন্দা বলে নিজের পরিচয় দিলেও পরে তার আসল পরিচয় সম্পর্কে জানতে পারে কর্তৃপক্ষ। চলতি মাসে ভ্রমণ ভিসায় আত্তারি সীমান্ত দিয়ে পাঞ্জাবে প্রবেশ করে সে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহুর সার্ভার হ্যাক করে প্রায় ১০০ কোটি অ্যাকাউন্টের তথ্য চুরি হয়েছে। বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইয়াহু। বিবৃতিতে আরও জানানো হয়, হ্যাকাররা ব্যবহারকারীদের নাম, ইমেইল, ঠিকানা, টেলিফোন নম্বর এবং জন্ম তারিখের মতো তথ্য চুরি করতে পারে, কিন্তু পেমেন্ট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টের মতো তথ্য চুরি হয়নি বলে দাবি করেছে ইয়াহু। ২০১৪ সালে ইয়াহুর সার্ভার থেকে ৫০ কোটি অ্যাকাউন্টের তথ্য চুরি হয়। ওই ঘটনাকে বলা হয় ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা। ইয়াহুর মালিকানাধীন প্রতিষ্ঠান ভেরাইজন জানিয়েছে, হ্যাকিংয়ের ঘটনার তদন্তে পুলিশ এবং প্রতিষ্ঠানটি কাজ করছে। এবছরের জুলাই মাসে মার্কিন টেলিকম প্রতিষ্ঠান ভেরাইজন প্রায় ৫০০ কোটি ডলারে কিনে নেয় ইয়াহু। দাওয়াও শহরের মেয়র থাকাকালে সন্দেহভাজন অপরাধীদের নিজ হাতে হত্যা করেছেন বলে স্বীকার করেছেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। প্রেসিডেন্সিয়াল প্যালেসে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, দাওয়াও শহরের মেয়র থাকাকালে তিনি মোটরসাইকেল চালিয়ে বিভিন্ন এলাকায় টহল দিতেন এবং ওই সময় বহু অপরাধীকে তিনি হত্যা করেছেন। অপরাধীকে কিভাবে হত্যা করতে হয় পুলিশকে শেখাতেই তিনি এ কাজ করেছেন। সংবাদ মাধ্যম জানায়, চলতি বছরের মে মাসে ক্ষমতায় আসার পর শুরু করা দুতের্তের মাদক বিরোধী অভিযানে এ পর্যন্ত ৫,০০০-এর বেশি সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ব্রেক্সিট পরবর্তী যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বাণিজ্য চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত ১০ বছর লাগতে পারে বলে জানিয়েছেন ইইউতে নিযুক্ত ব্রিটিশ প্রতিনিধি স্যার ইভান রজার্স। বুধবার বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, জোট বিভক্ত যুক্তরাজ্যের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর বাণিজ্যিক সম্পর্ক নতুন করে ঢেলে সাজাতে ২০২৫ সাল পর্যন্ত সময় লাগতে পারে। এদিকে ব্রেক্সিটের বিষয়ে আলোচনা করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে ছাড়াই আগামী কয়েকদিন আলোচনায় বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৭টি দেশ। ইইউর সদস্যরা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আলোচনায় রাখতে আগ্রহী না হওয়ার তিনিও জোটের ব্রেক্সিট বিষয়ক বৈঠকে যোগ দেবেন না বলে জানিয়েছে তার দপ্তর। কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি চুক্তির বিরোধিতা করায় নিজেদের ৫ কমান্ডারকে বহিষ্কার করেছে ফার্ক বিদ্রোহীরা। বুধবার অস্ত্র সমর্পণ করে শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে অস্বীকৃতি জানানোয় ফার্পের ওই ৫ কমান্ডারকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ৫ জনই দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনিটের সদস্য বলে জানা গেছে। এদিকে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে সম্প্রতি ফার্ক বিদ্রোহীদের সঙ্গে সরকারের সই হওয়া শান্তি চুক্তি যারাই বিরোধিতা করবে তাদেরকে সন্ত্রাসী হিসেবে গণ্য করা হবে উল্লেখ করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী লুইস কার্লোস ভিলেজাস। চুক্তি অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে অন্তত ৭,০০০ ফার্ক বিদ্রোহী অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে এবং সাংবিধানিকভাবে একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার চেষ্টা করবে। নাইজেরিয়ায় বোকো হারাম অধ্যুষিত উত্তর পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে চলতি বছর দুর্ভিক্ষে অন্তত ২,০০০ মানুষের মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি দুর্ভিক্ষ সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়, বোর্নো প্রদেশের বোমা এলাকায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। বোকো হারামের তৎপরতার কারণে বিভিন্ন সাহায্য সংস্থা এসব এলাকায় ত্রাণ পৌঁছে দিতে না পারায় প্রাণহানির সংখ্যা বেড়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বর্ণ প্রদেশে অন্তত ৪৭ লাখ মানুষের জরুরি সাহায্য প্রয়োজন জানিয়ে দুর্ভিক্ষ সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী কয়েক মাসে দেশটির উত্তর পূর্বাঞ্চলে দুর্ভিক্ষ মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানায়, নাইজেরিয়ার ৩ রাজ্যে অন্তত ৪ লাখ শিশু খাবারের অভাবে রয়েছে। যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যে তীব্র তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বরফে রাস্তাঘাট ঢেকে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বৈরী আবহাওয়া ও তীব্র তুষারপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রয়েছে অরিগন অঙ্গরাজ্যের বেন্ড শহরটি। অনবরত তুষারপাতের কারণে বাসিন্দারা ঘর থেকে বের হতে পারছেন না, ফলে কর্মজীবনেও পড়ছে বিরূপ প্রভাব। এছাড়াও বন্ধ রাখা হয়েছে স্থানীয় বিদ্যালয়গুলো। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বরফ সরানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় কলিমা আগ্নেয়গিরিতে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বেশ কয়েক দফা অগ্ন্যুৎপাত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। রয়টার্সের প্রকাশিত ফুটেজে সক্রিয় এই আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে লাভা উদ্গীরণ হতে দেখা গেছে। তপ্ত লাভার ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো আকাশ। ধোঁয়ার সঙ্গে বিষাক্ত গ্যাস ও ছাই বেরিয়ে আসায় পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বিস্ফোরণের কারণে ধূসর ছাই ৩,৫০০ ফুট থেকে ৫,০০০ ফুট উঁচুতে ছড়িয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে ছাই মেঘের। মেক্সিকোয় ৩,০০০ আগ্নেয়গিরির মধ্যে ১৪টি সক্রিয়। মালয়েশিয়ায় স্বদেশী দুজনকে হত্যার অভিযোগে ২০১২ সালে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বাংলাদেশি অলিয়ার শেখ দেশটির উচ্চ আদালতের রায়ে বেকসুর খালাস পেয়েছেন। বুধবার আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ায় তার পক্ষে এ রায় ঘোষণা করা হয়। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন বিষয়টি নিশ্চিত করে জানায়, দূতাবাসের প্রচেষ্টার ফলে অলিয়ার শেখকে নির্দোষ প্রমাণ করা সম্ভব হয়। এর আগে ২০০৮ সালে কয়েকজন বাঙালি থাকা একটি বাসায় দুজন খুন হওয়ার পর পালিয়ে যান অলিয়ার। ২০১২ সালের ২৯ মার্চ তার ফাঁসির দণ্ডাদেশ দেয় আদালত। খালাসের পর বাংলাদেশ দূতাবাসের জিম্মায় থাকা অলিয়ার শীঘ্রই দেশে ফিরবে বলে জানিয়েছেন দূতাবাসের কর্মকর্তারা। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুরে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবারও শীর্ষস্থানে রয়েছেন। এ নিয়ে টানা চতুর্থবারের মতো শীর্ষস্থানে অবস্থান করছেন তিনি। সম্পদের পরিমাণ, ক্ষমতার ব্যবহারের উপর ভিত্তি করে বুধবার মার্কিন সাময়িকী ফোর্বস ৭৪ জনের তালিকা প্রকাশ করে। ফোর্বস সাময়িকী ২০১৬-র এবারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল বছর তিনি ছিলেন তালিকার ৭২তম স্থানে। তৃতীয় অবস্থানে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এই তালিকায় ৭৪ জনের মধ্যে নারী রয়েছেন মাত্র ৬ জন। অ্যাডলফ হিটলারের জন্মগ্রহণ করা বাড়িটি সরকারের জব্দ করার ক্ষমতা দিয়ে একটি আইন পাশ করেছে অস্ট্রিয়ার পার্লামেন্ট। পার্লামেন্টের এই সিদ্ধান্তে সরকার ও মালিকের মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের অবসান ঘটল। বর্তমান মালিক গার্লিন্ডে পোমার বর্বরই বাড়িটি বিক্রি বা সংস্কারের ব্যাপারে দ্বিমত পোষণ করেন। সরকার বাড়িটির দখল নিলেও ক্ষতিপূরণ পাবেন তিনি, কিন্তু ভবনটি ভেঙে ফেলা হবে কিনা, অন্য কাজে ব্যবহার করা হবে তা নিয়ে বিপাকে রয়েছে সেখানকার কর্তৃপক্ষ। 1889 সালের 20 এপ্রিল জার্মান সীমান্তের কাছে অস্ট্রিয়ার ছোট্ট শহর ব্রাইনাউ অ্যাম ইনের এই 3তলা বাড়িটির উপরের তলায় জন্ম হয় হিটলারের। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। আলেপ্পোয় নতুন করে সহিংসতার মধ্যেই আবারও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছার দাবি বিদ্রোহীদের। সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ জাতিসংঘের। মিয়ানমারের রাখাইনে আইন অমান্য করেনি সেনাবাহিনী, দাবি সরকারি তদন্ত কমিটির। পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের যোগাযোগের তথ্য প্রকাশ। মোদীকে দুর্নীতিবাজ বলায় রাহুলকে বিজেপি নেতাদের একহাত। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পার্লামেন্ট, আবারও মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন কেজরিওয়াল। এবং দক্ষিণ চীন সাগরের প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের। এই অঞ্চলের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে ওয়াশিংটনের প্রতি বেইজিং এর আহ্বান।
এই ছিল আন্তর্জাতিক সময়ে যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।